কাল থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির হাট। গরু আসতে শুরু করেছে গাবতলী হাটে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বিপরীতমুখী প্রতিক্রিয়া। কুষ্টিয়ার থেকে 12টা গরু নিয়ে আসছে, তার 2টা বেচা হয়েছে, এখনো আছে 10টা আছে। তো এখন 2টা বেচেছে লসে। গরুর বাজারটা খুব একটা মনোযোগ্য পাইনি বাবা, একটু আশা করতেছি বেশি বেচবো, তাই হচ্ছে দাঁড়া আছে। গত বছরের তুলনায় এবছর মানে একটু বেশি রাখতেছে আমার কাছে, গরু কম ক্রেতা বেশি। বিগত দিনে গরুর দাম যেরকম ছিল তার চেয়ে এই বছর একটু গরুর দাম চড়া। জমে উঠতে শুরু করেছে দেশের সীমান্তবর্তী হাটগুলো। আমদানি কম থাকার কথা অস্বীকার কাস্টমস কর্তৃপক্ষের। গত বছর একই সময়ে যে জায়গায় 21,147টি পশু আসছিল, এই বছর আসছে হচ্ছে 18,823টি। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি আসাদ আজিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে ভিড়। গরমেও ভাটা পড়েনি উৎসাহে, নানা অব্যবস্থাপনার অভিযোগ। প্রচন্ড গরমে দুর্ভোগে পুরো দেশবাসী। কাজ ছাড়া বাইরে বের না হবার পরামর্শ চিকিৎসকের। আবহাওয়া অফিস বলছে এ অবস্থা থাকবে আরো 2-3 দিন। টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ। পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 2। চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত। ইউজিসি ভবনে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁস চেষ্টার অভিযোগে কর্মকর্তা সহ আটক 3। এবং সৌদি আরবে একটি হাসপাতালে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মর্টার হামলায় 2 বাংলাদেশি নিহত, নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হবার কথা থাকলেও আজ বিকেল থেকেই রাজধানীর গাবতলীতে বসে গেছে কোরবানির পশুর হাট। তবে ঢাকার সবগুলো প্রবেশমুখ দিয়ে পশুবাহী গাড়ি ঢুকতে নানা বিধিনিষেধ থাকায় এখনো পরিপূর্ণ হয়নি হাটগুলো। তারপরেও ছুটির দিন হওয়ায় দুপুরের পর থেকেই হাটে ভিড় করতে শুরু করেছেন ক্রেতারা। কোরবানির ঈদকে সামনে রেখে ইতোমধ্যেই শেষ হয়েছে রাজধানীর পশুর হাটগুলোর প্রস্তুতি পর্ব। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক বেচাবিক্রি শুরু। পূর্ব ঘোষণা অনুযায়ী হাট বসার কথা ছিল শনিবার, কিন্তু ঝক্কি এড়াতে গত বৃহস্পতিবার রাত থেকেই কিছু পয়েন্ট দিয়ে কোরবানির পশুবাহী গাড়ি ঢাকায় আসতে শুরু করে। বিশেষ করে কুষ্টিয়া, পাবনা এলাকা থেকে আসা গাড়িগুলো রাতেই ভিড় করে রাজধানীর গাবতলীর পশুর হাটে। শুক্রবার সকাল থেকে শুরু হয় জায়গা নেওয়ার পালা। কুষ্টিয়া বটতলা, বড় বটতলা, ওখান থেকে আমরা নিয়ে আসছি। না, রাস্তায় কোনো সমস্যা নেই, খুব একদম ক্লিয়ার। 12টা গরু নিয়ে আসছে, তার 2টা বেচা হয়েছে, বেচেছে লসে। তবে এখন দেখা যাচ্ছে যে আশা করতেছে বাজার একটু ভালো পাবো। আর এক গাড়ি 13 গরু ছিল, 3টা গরু বাবা বেঁচেছে, আরো এখনো সব রয়েছে। বাজারটা খুব একটা মনোযোগ্য পাইনি বাবা, একটু আশা করতেছি বেশি বেচবো, তাই হচ্ছে দাঁড়া আছে। ছুটির দিনে গরু আসার খবর পেয়ে দুপুরের পর থেকেই হাটে আসতে শুরু করেন ক্রেতারা। তবে কেনার চেয়ে তাদেরকে বেশি ব্যস্ত থাকতে দেখা গেছে দাম যাচাইয়ে। গত বছরের তুলনায় এবছর মানে একটু বেশি রাখতেছে আমার কাছে। কারণটা হচ্ছে কি, শুনতে পাচ্ছি যে ইন্ডিয়ানদের গরু ছাড়বে না, এই জন্য আর। বিগত দিনে গরুর দাম যেরকম ছিল তার চেয়ে এই বছর একটু গরুর দাম চড়া। কারণ হলো ইন্ডিয়ার থেকে তেমন গরু সাপ্লাই হচ্ছে না, আর বাংলাদেশে যে সমস্ত গরু আছে এতে তেমন একটা এই ব্যাপারীরা আছে গরু ছাড়ছে না, কম দামে ছাড়ছে না, বেশি দামের জন্য। আমরা কিনবো আরো 2-3 দিন পরে কিনবো, দেখতে আসছি দেখি আপনার আমাদের চয়েস হইলে করে। এদিকে আনুষ্ঠানিকভাবে শুরু না হলেও ক্রেতা বিক্রেতার নিরাপত্তায় গোটা হাট এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এই গাবতলী গরুর হাটে আমাদের ব্যাপক প্রচারণা সহ আমাদের যে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট ইনার আউটার দিয়ে এবং ওয়াচ টাওয়ার দিয়ে এটা আমাদের আছে এবং সার্বক্ষণিক মনিটরিং এর ভিতরে আমরা রেখেছি। এছাড়াও আমরা অজ্ঞান পার্টি, মলম পার্টি যারা আছে এদেরকে আমরা ব্যাপকভাবে অভিযান করে ধরপাকড় শুরু করেছি। ইতিমধ্যে অনেক পার্টি আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে। রাজধানীতে এবার স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট 22টি পয়েন্টে পশুর হাট বসছে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। কোরবানির ঈদকে সামনে রেখে জমতে শুরু করেছে চাঁপাইনবাবগঞ্জের পশুর হাটগুলো। বিশেষ করে সীমান্তবর্তী হাটগুলোতে গরুর আমদানি চোখে পড়ার মতো। তবে
গতবারের চেয়ে এবছর বিক্রেতারা দাম অনেক বেশি চাচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের। এতে আমদানি থাকলেও চাহিদা অনুযায়ী কেনাবেচা হচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মোহাম্মদ আল মাহবুবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সীমান্তবর্তী জেলা হওয়ায় ভারত থেকে দেশে আসা গরু মহিষের বড় একটি অংশ আসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত দিয়ে, আর দেশের কোরবানি পশুর চাহিদার বড় একটি অংশ সরবরাহ হয় এই জেলা থেকে। চলতি মাসের 25 তারিখ মুসলিম বিশ্বের ধর্মীয় এই বড় উৎসবকে সামনে রেখে জমে উঠেছে জেলার পশু হাটগুলো। তবে আমদানি ভালো থাকলেও চাহিদা অনুযায়ী বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন বিক্রেতারা। দাম বেশি গরুর তো ওই কারণে কেউ কিনছে না। গরুর নামছে ঠিকই, কিন্তু আপনার একটু যে দাম বেশি, তারপর কিনা বেচা কম হয়েছে তো। এদিকে গতবারের চেয়ে এবছর দাম অনেকটা বেশি হওয়ায় প্রয়োজন অনুযায়ী গরু কিনতে পারছেন না বলে জানিয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা ব্যাপারীরা। অনেক দাম, গরু বলতে কি 20,000 টাকা মনের উপরে পড়ে যায় আমাদের হাতে। এক একটা পার পিস গরুর পিছনে 15-20 হাজার টাকার বেশি। গত বছর এই সময় দাম গেছে মোটামুটি 11-11,500 টাকা মন, এবার মোটামুটি 17 থেকে 18,000 টাকা মন। আর সীমান্ত দিয়ে গরু না আসার কারণেই দাম বেশি বলে মনে করছেন এই হাট ইজারাদার। অন্য বছরের তুলনাতে পরিস্থিতি ভালো না, খারাপ। ইন্ডিয়া থেকে গরু আসা বন্ধ হয়ে গেছে, এজন্য হাটে মাল কমে গেছে। তবে সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ রয়েছে ব্যবসায়ীরা এমন দাবি করলেও কাস্টমসের পরিসংখ্যান বলছে বন্ধ নেই গরু আমদানি। গত বছর একই সময়ে যে জায়গায় 21,147টি পশু আসছিল, এই বছর আসছে হচ্ছে 18,823টি। কাস্টমসের দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর জুলাই মাসে ভারত থেকে দেশে আসা গরুর পরিমাণ ছিল 6,505টি, যা গত বছরের জুলাই মাসের চেয়ে 3,307টি বেশি। আর আগস্ট মাসে গরু আমদানি হয়েছে 6,848টি, যা গত বছরের আগস্ট মাসের চেয়ে 3,054টি বেশি। এছাড়া চলতি মাসের 14 দিনে গরু আমদানি হয়েছে 5,470টি। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। দর্শক, রাজধানী এবং রাজধানীর বাইরের এই মুহূর্তের গরুর হাটের খবরাখবর জানবো। রাজধানীর গাবতলী গরুর হাটে আছেন আমাদের রিপোর্টার মুজাহিদ শুভ এবং চট্টগ্রামের সাগরিকা গরুর হাটে আছেন রিপোর্টার কমল দে। হাটের প্রস্তুতির খবরাখবর জানতে আমরা প্রথমে যাব ঢাকায় মুজাহিদ শুভর কাছে। শুভ, পারমিতা, আপনি জানেন আগামীকাল থেকে রাজধানীর 22টি স্থানে কোরবানির পশুর হাট বসবে। এরই অংশ হিসেবে গাবতলী পশুর হাটেও কিন্তু সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আমরা বিকাল থেকে দেখেছি যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে, বিভিন্ন যানবাহনে করে কোরবানির পশু আসতে শুরু করেছে এবং আমরা ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতা কিন্তু খুব একটা বেশি আমরা এখানে দেখি না এবং বিক্রেতারা জানিয়েছেন এখন পর্যন্ত যে পরিমাণ গরু তারা এনেছেন, কেউ কেউ 2টা, কেউ কেউ 3টা এরকম বিক্রি করেছেন। তবে ক্রেতাদের সাথে আমরা কথা বলে জেনেছি তাদের অধিকাংশই যারা আছেন তারা কোরবানির পশু মূলত যাচাই করছেন তার দাম, পরবর্তী সময়ে কোনো সময় এসে তারা কোরবানির পশু কিনবেন। তবে আমরা আরও একটা খবর জানিয়ে দিতে চাই, আমরা নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছেন যে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সবকিছু পর্যবেক্ষণ করছেন যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং একই সাথে আরেকটি খবর জানিয়ে রাখি, প্রতি বছর কোরবানির হাটে যে সমস্যাটি হয়, অজ্ঞান পার্টির সদস্যরা এবং অন্যান্য যারা আছে, যারা সাধারণ মানুষকে এবং বিক্রেতাদেরকে সমস্যায় ফেলেন, তাদেরকে একটা কঠিন মনিটরিংয়ের মধ্যে রাখা হচ্ছে যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। এবং অন্যান্য গাবতলী পশুর হাটে আমরা আরও একটা যেটা দেখছি যে উৎসুক জনতার একটি ভিড়। তবে বেশিরভাগই কিন্তু কোরবানির পশু এখনো কিনতে আসেন নাই, তারা মূলত যাচাই বাছাই করছেন। তো এই ছিল গাবতলীর পশুর হাট থেকে কোরবানির পশুর সবশেষ খবর। আমাদের চট্টগ্রামে কোরবানির খবর জানাচ্ছেন কমল দে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। চন্দননগরী চট্টগ্রাম এবং চট্টগ্রাম জেলায় এবার 231টি ছোট বড় হাটে এবার গরু বিক্রি হবে। এর মধ্যে চট্টগ্রাম জেলার 15টি উপজেলা রয়েছে 221টি হাট এবং চট্টগ্রাম নগরে রয়েছে 10টি বড় হাট। এক্ষেত্রে এই মাসের শুরুর দিকে যে ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় যেটি সংশয় সৃষ্টি হয়েছিল, এখন সময় গড়ানোর সাথে সেই সংশয় কাটতে শুরু করেছে। অর্থাৎ আমরা কথা বলেছিলাম চট্টগ্রামের যে বড় দুটি হাট রয়েছে সাগরিকা এবং যে বিবির হাট, সে এলাকার ইজারাদারদের সাথে তারা আমাদেরকে জানিয়েছিলেন তারা মূলত এবার প্রস্তুতি
নিয়ে রেখেছেন যেন দেশীয় গরু দিয়ে এই কোরবানি সম্পন্ন করা যায়। আপনি জানেন ঐতিহ্যগতভাবে কিন্তু চট্টগ্রামের ঐতিহ্য রয়েছে একাধিক কোরবানি দেওয়া, প্রতি পরিবার প্রতি একাধিক কোরবানি দেওয়া। তারই অংশ হিসাবে কিন্তু প্রতি বছর চট্টগ্রামে গরুর চাহিদাটা বাড়ে। গতবার প্রায় 4 থেকে 4,80,000-এর বেশি গরু এবং ছাগল কোরবানি হয়েছিল এই চট্টগ্রামে। আর এবার তা 5.5 লাখের বেশি লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল, কিন্তু প্রতিবেশী ভারত থেকে গরু আসা বন্ধ থাকায় কিন্তু প্রথম থেকে যে সংশয় সৃষ্টি হয়েছিল। এর পরবর্তীতে দেশের পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চল জেলা হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ এবং নাটোর সহ এই আশপাশের জেলাগুলোতে কিন্তু আমরা দেখেছি গত কয়েকদিন ধরে গরু আসে ট্রাকে করে। এক্ষেত্রে ব্যাপারীরা বলছেন আগামী 2 দিন আরো গরু আসবে এবং চট্টগ্রামে পর্যাপ্ত পরিমাণ গরু রয়েছে। এক্ষেত্রে এখন পর্যন্ত কিন্তু কেনা বেচা শুরু না হলো, অর্থাৎ যারা ক্রেতারা আসছেন বাজারের মধ্যে তারা মূলত দরদামটা যাচাই করছেন। তাদের একটি বক্তব্য হলো যেহেতু এবার গরু সংকট রয়েছে সেখানে দাম কিছুটা বাড়তি হাঁকা হচ্ছে। তবে তারা বলছেন হয়তো যে দিন যত গড়াবে এবং ঈদ যত কাছে আসবে তত হয়তো দাম কমবে বলে ক্রেতারা আশা করছেন। অপরদিকে বিক্রেতারা বলছেন তারা চেষ্টা করছেন যাতে বাজারে কোনো কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং যাতে কোনো রকম গরুর সংকট না হয় এবং দাম যেন স্থিতিশীল থাকে। আপনি জানেন যে চট্টগ্রামের প্রায় নগরীতে রয়েছে 10টি বড় ধরনের হাট, এর বাইরে কিন্তু ছোট আরো অনেকগুলো হাট রয়েছে। এছাড়া জেলাতে রয়েছে 221টি হাট। আর এসব হাটের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমরা দেখেছি ট্রাকবাহী গাড়িগুলো, গরুবাহী ট্রাক যেগুলো রয়েছে সেগুলো চট্টগ্রামের মিরেশ্বর, সীতাকুণ্ড, চট্টগ্রামে প্রবেশ করছে এবং হাটগুলিতে আসছে। অর্থাৎ এখন পর্যন্ত চট্টগ্রামে শুধু সাগরিকা হাটেই 50,000-এর বেশি গরু রয়েছে বলে ইজারাদার আমাদের জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল চট্টগ্রামের সাগরিকা বাজার থেকে গরুর হাটের সর্বশেষ। পারমিতা। কমল দে, ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ মুজাহিদ শুভ আপনাকেও। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর গাবতলী থেকে আমাদেরকে জানাচ্ছিলেন গাবতলী গরুর হাটের খবর মুজাহিদ শুভ, এবং চট্টগ্রামের সাগরিকা গরুর হাটের খবর আমাদেরকে জানাচ্ছিলেন রিপোর্টার কমল দে। গত 3 দিনের তুলনায় আজ রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ভিড় ছিল বেশি। শিশু, তরুণ, বয়োবৃদ্ধ সকলে এসেছিলেন টিকিটের জন্য। আজ ভিড়ের সাথে যোগ হয় প্রচন্ড গরম, তাই বলে উৎসাহ ও আগ্রহে বিন্দু মাত্র ভাটা পড়েনি। সকাল 9টায় খোলা হয় কাউন্টার, দেয়া হয় 23 সেপ্টেম্বরের টিকিট। অনেকে পেয়েছেন, আবার অনেককে ফিরতে হয়েছে খালি হাতে। তবে কর্তৃপক্ষ জানিয়েছেন যাত্রার দিন দেয়া হবে স্ট্যান্ডিং টিকিট। চাই একটি টিকিট, অপেক্ষা ঘন্টার পর ঘন্টা, কেননা যেতে হবে বাড়ি। শুক্রবার ছুটির দিন হওয়ায় এবং সরকারি ছুটি 24 সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কারণে 23 সেপ্টেম্বরের টিকিট বিক্রির দিনে কমলাপুরে হাজারো মানুষ। কেউ এসেছেন ভোরে, কেউ বা মধ্যরাতে, আবার কেউ বা আগের দিন বিকেলে। আর এদিন প্রচন্ড গরম পড়ায় হাঁসফাঁসে টিকিট প্রত্যাশী যাত্রীরা। সিরিয়ালই পাই না, কোন সিরিয়ালে দাঁড়াবো? আমার প্রায় আধা ঘন্টা লাগছে সিরিয়াল খুঁজতে। 7টায় ওপেন করা হতো তাহলে সবারই সুবিধা হতো। এখানে দেখা গিয়েছে গতকাল থেকে অনেকে অপেক্ষা করছে। রাত 8টার দিকে এখানে এসে দাঁড়াইছি, এখন পর্যন্ত আমরা এই অবস্থায়। এখন সামনে আরো অনেক আছে, মহিলারা আছে এবং আমরা টিকিট পাবো কিনা সন্দেহ। টিকিট কাটা দূরের কথা, মানে যান শেষ হয়ে যাচ্ছে এক কথায়। 9টার পরিবর্তে 2 ঘন্টা আগে যেন টিকিট অগ্রিম দেওয়া হয়। প্রচুর গরম, এখানে ফ্যান না হইলে খুবই অসুবিধা। আমাদের কাউন্টার 2টা দরকার ছিল। অবশেষে ঘাম ঝরিয়ে যারা টিকিট পেয়েছেন খুশির অন্ত ছিল না তাদের। টিকিট হাতে পেয়ে গেছি, এখন বাসায় যাব। এবারে যেদিন যাত্রার তারিখ আমরা সবাইকে নিয়ে বাড়িতে যাব, ঈদ করব, অনেক আনন্দ হবে। টিকিটটা পেয়ে অনেক ভালো লাগছে, বাড়িতে বাবার সাথে ভালোভাবে ঈদ কাটাবো, এটাই আনন্দ লাগছে। এত কষ্ট করে অপেক্ষা শিকড়ের টান, সবার সাথে একসাথে ঈদ করা, এটাই উদ্দেশ্য। টিকিটের সীমাবদ্ধতা স্বীকার করে কর্তৃপক্ষ জানালেন যাত্রার দিন স্ট্যান্ডিং টিকিট দেয়া হবে যাত্রীদের। যতক্ষণ টিকিট আছে ততক্ষণ আমরা টিকিট দিচ্ছি। আমরা হয়তো অনেক যাত্রীকে শেষের দিকে যারা আসছে হয়তো টিকিট দিতে পারছি না বা পারবো না, তাদেরকে এশিওর করতেছি তারা যেদিন যাবে দরকার হলে তারা যেন স্ট্যান্ডিং টিকিট পায় সেই ব্যবস্থা আমরা করব। শুক্রবার দেয়া হলো 14,633টি টিকিট, আর শনিবার অগ্রিম টিকিট বিক্রির শেষ দিন দেয়া হবে 24 সেপ্টেম্বরের টিকিট। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজধানীতে নারীদের জন্য নির্ধারিত পাবলিক টয়লেটের অধিকাংশই ব্যবহার অনুপযোগী। দুর্ভোগে ব্যবহারকারীরা, সমস্যা সমাধানের আহ্বান ভুক্তভোগী। সারাদিন প্রচন্ড তাপদাহে দুর্ভোগে পড়েন দেশবাসী। সাধারণ মানুষের ঘর থেকে বের হয় যেন দায় হয়ে পড়ে। আর সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় শ্রমজীবী মানুষকে। দিনে রাতে তাপমাত্রা প্রায় কাছাকাছি হওয়ায় বাড়ছে গরম, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে এই সময়টাতে একটু সাবধানে চলাফেরা করার পাশাপাশি বেশি বেশি তরল খাবার গ্রহণের পরামর্শ চিকিৎসকদের। শিউলি ফুটার গন্ধ ভরিয়ে ভোরের ঘাসের শিশির ছড়িয়ে বদলে যাওয়া মেঘে শরতের আগমনী গানের সময় এটা। তবে প্রকৃতি শরতের শুভ্রতা এমন তাপদাহে ভরিয়ে দিয়েছে, যেন নগরে নেমে এসেছে অস্বস্তি আর ক্লান্তি। প্রয়োজনে যারা ঘরের বাইরে বের হন তাদের যেন কষ্টের সীমা ছিল না। শ্রমজীবী মানুষের দুর্ভোগ যেন আরো চরমে। তাপ ছুটতেছে, তার মধ্যে রিক্সা চালান যাইতেছে না, ঘুরা বিরান যাচ্ছে না, এরকমই হইতেছে। মনে হয় রিক্সা আজকে মনে হয় বাইক হবে মন চায়, মানে যে কোনো জায়গায় একটু ঠান্ডা বসলে পাইলে বসে থাকতে মনে। গরমের কারণে মানে বাসা থেকে বাইরানো যায় না, এর জন্য আজকে ছাতা নিয়ে বাইর হয়েছে। এই অবস্থা আরো দুদিন চলতে পারে জানিয়েছেন আবহাওয়া অফিস। আমাদের দেশের বেশিরভাগ স্টেশনে রাত আর দিনের তাপমাত্রার 10 ডিগ্রি পার্থক্য হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে 4-5 ডিগ্রির ভিতর বিদ্যমান, এরপর নর্মালের উপরে তাপমাত্রা, যেটা একটা অসহনীয় অবস্থা আর কি। তো সাগরে এরকম ডিস্টারবেন্স যখন থাকে তখন ল্যান্ডের টেম্পারেচারটা এরকমই হয়। তো এটা আমরা আশা করছি কমা আরম্ভ করবে 20 তারিখ রাতের থেকে একটু কমে যাবে। এদিকে খাবার ও পানি গ্রহণে সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে পরামর্শ দিলেন চিকিৎসক। আমাদের খাবারের মধ্যে তরল জাতীয় পদার্থ, বিশেষ করে পানিটা যেন যথেষ্ট পরিমাণ আমরা পান করে থাকি। মোদ্দা কথা হচ্ছে যে এটা দেখতে হবে খাবার আগে, খাবারটুকুও যেন নিরাপদ থাকে। এই গরমে রোদের মধ্যে সরাসরি চলাফেরাটা যতটুকু সম্ভব কম করাটাই বাঞ্ছনীয়। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 33.6 ডিগ্রি সেলসিয়াস। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে 2 জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় আরো 4 জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিকেলে ঘাটাইল উপজেলার হামিদপুরে এই ঘটনা ঘটে। আসামিদের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে কালীহাতের দিকে যায় স্থানীয়রা। এ সময় মিছিলে বাধা দেয় পুলিশ, এক পর্যায়ে তাদের উপর লাঠিচার্জ করা হয়। বিক্ষুব্ধ জনতা পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় আশেপাশের দোকানপাট ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে 50 রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। এ সময় গুলিবিদ্ধ 6 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ফারুক নামে একজনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় শামীম নামে অপরজনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারও মৃত্যু হয়। এছাড়া পুলিশের 4 সদস্য এই ঘটনায় আহত হন। অনুষ্ঠিত হলো চলতি শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা। প্রশ্নপত্র সহজ হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছেন বেশিরভাগ শিক্ষার্থী। তবে কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দাবি করেন, পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়ায় মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। এদিকে মেডিকেল সহ ভর্তি এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং হলে থাকা পরীক্ষার্থীদের ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে উত্তর সরবরাহ চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সহকারী পরিচালক সহ 3 জনকে আটক করেছে র্যাব। এবার সারা দেশের সবগুলো সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের 10,090টি আসনের জন্য ভর্তি যুদ্ধে নেমেছেন 84,784 জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 23 জন। সকাল 10টা থেকে 1 ঘন্টার পরীক্ষা শেষে বেশিরভাগ শিক্ষার্থী কেন্দ্র থেকে বেরিয়েছেন ফুরফুরে মেজাজে। সহজ প্রশ্নপত্র দিচ্ছে স্বপ্ন পূরণের হাতছানি। অনেক ইজি হয়েছে, মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। ইনশাআল্লাহ মানে আমি মেডিকেলে চান্স পাবো বলে আশা করি। চেষ্টা করছি সব দাগানোর, তো মোটামুটি ভালোই হয়েছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, বাকিটা আল্লাহর ইচ্ছা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কলাভবনে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, পরীক্ষার আগে কোচিং সেন্টারগুলো বন্ধ করে দেয়ায় এবারের মেডিকেল ভর্তি পরীক্ষা ভালো হয়েছে। আমি কোচিং সেন্টার কদিন আগে থেকে বন্ধ করে দিয়েছি, আমার নির্দেশে বন্ধ হয়ে গেছে। এবং তার মধ্যেও কয়েকজন জালিয়াতি করার চেষ্টা করেছিল, ভুয়া প্রস্তুত তৈরি করার চেষ্টা করেছিল, তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করেছে। পরীক্ষার্থীরা যখন প্রশ্নপত্রের সমাধানে ব্যস্ত, ঠিক সে সময় আগারগাঁওয়ের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ভবনের 2য় তলায় চলছিল র্যাবের অভিযান। মেডিকেলের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস ও চীন থেকে আনা ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে হলে থাকা পরীক্ষার্থীদের উত্তর সরবরাহের অভিযোগে ইউজিসির সহকারী পরিচালক ওমর সিরাজ সহ 3 জনকে হাতে নাতে ধরে র্যাব। স্বল্প সময় এই টোটাল কোশ্চেনটাকে সলভ করে যে আমরা ওমর সিরাজ
যে সহকারী পরিচালক তার কাছে এটা প্রেরণ করে এবং সে পরবর্তীতে যে ইলেকট্রনিক ডিভাইস আছে যেগুলি তাদের প্রত্যেকটা স্টুডেন্ট যারা হলে থাকে তার কাছে তারা প্রেরণ করে। এবং যতদূর আমরা জানতে পেরেছি এই ইলেকট্রনিক ডিভাইসগুলি আসলে আইডেন্টিফাই করা অনেক ক্ষেত্রে একটু দুষ্কর, কারণ হচ্ছে এই ইকুইপমেন্টগুলি খুবই ছোট এবং এটা হচ্ছিল মোবাইলের মতনও না, এটা একটা মাস্টার কার্ড টাইপ, যেটা হচ্ছে পকেটের মধ্যে রাখলে আসলে বোঝা সম্ভব নয় যে এটা কোন ইকুইপমেন্ট এখানে আছে। র‍্যাব বলছে এর আগে অসংখ্যবার একই অপরাধ করেছে এই চক্র, এদের সঙ্গে জড়িত বাকিদেরও ধরা হবে। ওমর ফারুক, সময় সংবাদ। সৌদি আরবের একটি হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলার ঘটনায় 2 বাংলাদেশি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো 12 জন। নিহত 2 বাংলাদেশি হলেন টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ বিষয়ে ওই হাসপাতালের দায়িত্বরত ডাক্তার ইশতিয়াক হোসেন মিল্টন আমাদের বিস্তারিত জানিয়েছেন। সকাল অ্যারাউন্ড 7 কয়েক মিনিটের ব্যবধানে 4টা মর্টার অ্যাটাক হয়েছে। গত কয়েকদিন যাবত চলছেই, কারণ বর্ডারের কাছাকাছি তো এখন ওই হুতিরা মেইনলি ইয়েমেনি ওটা করতেছে। আমাদের হাসপাতালে ওই দুজন ক্লিনার মারা গেছে। একজনের নাম হলো বাতেন মিয়া, বাবার নাম মোহন মিয়া, ব্রাহ্মণবাড়িয়া। আরেকজন হলো নুরুল হক, টাঙ্গাইল জেলা। এই 2 জন মানে স্পট ডেড। হাসপাতালে প্রায় আরো 12 জনের মতো আছে বাংলাদেশি ইনজিউর্ড অবস্থাতে আছে। এর মধ্যে এখানে লোকাল হাসপাতালে চিকিৎসা পাচ্ছে ম্যাক্সিমাম, আর 2-1 জনের টার্সিয়ারি সেন্টারে পাঠানো হয়েছে। আমাদের হাসপাতালে বাঙালি যারা কর্মচারী আছে প্রায় 100 জনের মতো আছে, বাঙালি মহিলা এবং পুরুষ মিলে। এরা সবাই কাজ বন্ধ করে সবাই মানে এখন ভয়ে আছে সবাই, এবং এই সৌদি আরব মানে এরা থাকতে চাচ্ছে না এখানে, মানে নিরাপত্তা আইনতা ভুগতেছে। বাংলাদেশের অ্যাম্বাসেডর মিস্টার গোলাম মসি সাহেব, আমি ওনাদের বলছি আজকে রাত্রের মধ্যে এমবেসি থেকে লেবার ডিপার্টমেন্টের লোক পাঠানোর জন্য এখানে, কারণ এখানে বাংলাদেশি কর্মচারীরা কেউ এখানে থাকতে চাচ্ছে না। এই ব্যাপারে এটা একটা বিগ ইস্যু। রাজধানীতে নারীদের জন্য নির্ধারিত স্বল্প সংখ্যক পাবলিক টয়লেট ব্যবহারের অনুপযোগী। অতিরিক্ত টাকা, পুরুষদের অবাধ প্রবেশ সহ নানা অনিয়মে গণশৌচাগার ব্যবহারে চরম ভোগান্তি পোহাচ্ছেন নারীরা। তাই পাবলিক টয়লেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। শিগগিরই নারীদের জন্য উপযোগী আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাসও এসেছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। রাজধানীর পাবলিক টয়লেট নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বের ধারাবাহিকের আজ দেখবেন শেষ পর্ব। গাবতলীতে নারীদের জন্য নির্ধারিত একটি টয়লেটে 5 ঘন্টার পর্যবেক্ষণে দেখা মেলেনি একজনও নারীর। তবে প্রায়ই চোখে পড়েছে পুরুষের উপস্থিতি। মাত্র 3 বা 5 টাকায় পুরুষরা গণশৌচাগার ব্যবহার করতে পারলেও 10 টাকার নিচে কোনো প্রয়োজনই সারতে পারেন না নারীরা। আবার নিয়ম থাকা সত্ত্বেও একজন করে নারী অ্যাটেন্ডেন্ট না থাকায় টয়লেট ব্যবহারে চরম অস্বস্তিতে পড়তে হচ্ছে তাদের। 10 টাকা করে নিলে আমরা অত দূর যাইতে পারি না, এটা আমাদের জন্য কষ্ট। টয়লেটে আসলে দেখলাম মহিলাদের নেই, কিন্তু পুরুষ টয়লেট আছে, লেখা আছে, কিন্তু বাধ্য হয়ে অনেক সময় পুরুষদের টয়লেটে যেতে হয়। আমরা যেখানে সেখানে যেতে পারি না। মসজিদেও কোনো ব্যবস্থা নেই যে মেয়েরা আলাদা করে যাবে, এবং যাওয়াটাও একটু আমাদের কাছে কেমন দেখা যায়। ঢাকার রাস্তায় প্রতিদিন চলাফেরা করেন গড়ে 25 লাখ নারী। আর এই বিপুল সংখ্যার বিপরীতে নারীদের জন্য পাবলিক টয়লেটের সংখ্যা মোটেই 8টি। ফলে রাস্তায় অবস্থান করার সময় টয়লেট ব্যবহারের মতো সাধারণ নাগরিক সুবিধা পেতে চরম ভোগান্তিতে পড়তে হয় নারীদের। মেয়েদের পাবলিক টয়লেটে দেখি সবসময় ছেলেরাই ব্যবহার করে, এটাতে আমাদের খুব অস্বস্তি লাগে, বিরক্তিও লাগে, এবং এটা সমাধানে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথা দেখি না। পুরুষদের টয়লেট বেশি, মেয়েদের টয়লেট কম, তার জন্য অনেক সমস্যা হয়ে যায়। এই বাস্তবতায় নারীদের কাছ থেকে কম সেবা মূল্য নেয়ার পাশাপাশি টয়লেটের সংখ্যা বাড়ানোর জোর তাগিদ এই পরিবেশে। বাথরুম না করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর, আবার অপরিচ্ছন্ন জায়গাতে বাথরুম করাটাও তার স্বাস্থ্যের জন্য ঝুঁকিকর। পাবলিক টয়লেটটা একই জায়গায় না করে একই স্থানের দুটো কর্নারে করলেও কিন্তু হয়, তাহলে নারী অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং নারীর টয়লেটটা পুরুষ কর্তৃক ব্যবহারের টেন্ডেন্সিটা কমে যাবে। শিগগিরই একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় নারীদের জন্য বেশ কিছু আধুনিক টয়লেট নির্মাণের আশ্বাস ঢাকা উত্তরের এই কর্মকর্তার। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা খুব দ্রুতই এটি করে ফেলব, এবং ওয়াটারের নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সাথেও আমরা এ বিষয় নিয়ে চুক্তিবদ্ধ হয়েছি এবং তারা করবেন, এবং তারা ডিজাইন আমাদের দিয়েছেন, আমরা সেটিকে অনুমোদন দিয়েছি। অনেক ক্ষেত্রে বাইরে নির্দেশনা থাকার পরেও বিভিন্ন অজুহাতে নারীদের টয়লেট ব্যবহার করেন পুরুষরা। এমন অভ্যাস বন্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের দিকেও জোর দিলেন সচেতন নারীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।
পাকিস্তানের পেশোয়ারে বিমান বাহিনীর ক্যাম্পে জঙ্গি হামলার নিহতের সংখ্যা বেড়ে 42 জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে 13 জন সেনা সদস্য, 16 জন বেসামরিক নাগরিক ও 13 জন জঙ্গি। এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে তেহরিকি তালেবান টিটিপি। শুক্রবার পেশোয়ারের বাদাবের এলাকায় ইনকিলাব রোডের কাছে সেনা ক্যাম্পে অতর্কিত হামলা চালায় বন্দুকধারীরা। এতে ক্যাম্পের ভেতরে মসজিদে অবস্থান করা 16 মুসল্লি নিহত ও 22 জন আহত হন বলে জানায় জি নিউজ। এ সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে 13 জঙ্গি নিহত হয়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানায়, গোলাগুলিতে সামরিক বাহিনীর কয়েকজন সদস্য আহত হন। আহতদের সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বাংলাদেশে ক্রিকেট দলের ভারত সফর প্রসঙ্গ। নাসির হোসেনের অলরাউন্ড পারফরমেন্সে ভারত এই দলকে 65 রানের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে 3 ম্যাচ সিরিজে 1-1 সমতা আনল সফরকারীরা। বেঙ্গালুরে টস হেরে ব্যাট করতে নেমে দলের স্কোরে কোনো রান যোগ না করে সাজঘরে ফেরেন বাংলাদেশ ওপেনার রনি তালুকদার। দলীয় 82 রানে 8 উইকেট হারানোর পর হাল ধরেন লিটন দাস ও নাসির হোসেন। নাসির তুলে নেন লিস্ট এতে ক্যারিয়ারের 3য় সেঞ্চুরি। নাসিরের অপরাজিত 102 রানে প্রতিপক্ষকে 253 রানের চ্যালেঞ্জ দেয় বাংলাদেশ। জবাব দিতে নেমে বেশ ভালোই প্রতিরোধ গড়ে ভারত, কিন্তু নাসিরের স্পিন ও রুবেলের গতির কাছে শেষ পর্যন্ত অসহায় হয়ে পড়ে ভারতীয়দের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত 187 রানে গুটিয়ে যায় ভারত। নাসির 5 ও রুবেল নেন 4 উইকেট। ব্যাট হাতে সেঞ্চুরি ও বল হাতে 5 উইকেট নিয়ে ম্যাচ সেরা বাংলাদেশের নাসির হোসেন। রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুদল। সন্ধ্যার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টাঙ্গাইলে ছেলের সামনে মাকে ধর্ষণের অভিযোগ, প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত 2। কাল থেকে রাজধানীতে আনুষ্ঠানিকভাবে বসছে কোরবানির হাট। গরু আসতে শুরু করেছে গাবতলী হাটে। দাম নিয়ে ক্রেতা বিক্রেতার বিপরীতমুখী প্রতিক্রিয়া। ঈদের আগাম টিকিটের জন্য কমলাপুর স্টেশনে ভিড়, গরমেও ভাটা পড়েনি উৎসাহে, নানা অব্যবস্থাপনার অভিযোগ। প্রচন্ড গরমে দুর্ভোগে পুরো দেশবাসী। কাজ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকের। আবহাওয়া অফিস বলছে এই অবস্থা থাকবে আরো 2-3 দিন। এবং সৌদি আরবে হাসপাতালে ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের মর্টার হামলায় 2 বাংলাদেশি নিহত নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়ের।